সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য এবং চিকিৎসা বিষয়ক আয়োজন এবং প্লাস্টিক সার্জারি অনুষ্ঠানটি দেখবার জন্যে। আপনাদের সাথে রয়েছি আমি ডক্টর শাবনাজ আফরিন। দর্শক আমাদের অনুষ্ঠানটি কিন্তু প্রতি মঙ্গলবার রাত ৯ টায় চ্যানেলের ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরাসরি সম্প্রচারিত হয়। দর্শক আজকে আমাদের আলোচনার বিষয় নাক ও কান পুনর্গঠনে প্লাস্টিক সার্জারির ভূমিকা। এই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন দেশ বরেণ্য প্লাস্টিক সার্জন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আয়ুব আলী, অধ্যাপক ও সাবেক ইউনিট প্রধান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ ডাক্তার শাবনাজ। ধন্যবাদ চ্যানেল আইকে যারা আমাদেরকে আজকেও আমন্ত্রণ জানিয়েছেন আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য। যারা দূর দূরান্ত থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বা যুক্ত হয়ে গেছেন তাদের সবাইকে সুস্বাগত। স্যার আজকে আমরা কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, নাক ও কান পুনর্গঠনে প্লাস্টিক সার্জারির ভূমিকা। স্যার একটি শিশু যখন জন্মগ্রহণ করে তো তার যদি নাক ও কানের কোনো অস্বাভাবিকতা দেখা যায় গঠনে, তো তখন কিন্তু স্যার অভিভাবকগণের মধ্যে স্বাভাবিকভাবে একটি প্রশ্ন আসে যে কেন বাচ্চাটি এমন হলো? তো জন্মগত কি কারণে স্যার এই ধরনের ত্রুটি হতে পারে? হ্যাঁ, ধন্যবাদ ডাক্তার শাবনাজ। আমরা এই বিষয়টা একটু বলে রাখা ভালো, কারণ আমাদের অনেক রোগীরাই এই বিষয়ে জানতে চান। কারণ আম সবাই আশা করে যে যখন মানে একটা ফ্যামিলিতে একটা সুন্দর বাচ্চা আসবে, সেই বাচ্চাটা সুন্দর হবে, সবকিছু ঠিকঠাক থাকবে। কিন্তু দৈবক্রমে যদি এমন হয় যে বাচ্চাটার কানের ত্রুটি, নাকের ত্রুটি, অথবা অনেক সময় আমরা আগের অনুষ্ঠানে বলেছি সেটা ঠোঁটের ত্রুটি বা অনেক সময় তালু কাটা, মানে এই ধরনের সমস্যা। তো ফেসিয়াল আমরা অ্যাজ এ হোল আমরা এটাকে ফেসিয়াল অ্যানোমালি আমরা বলি। তো এইটা যদি জন্মগ্রহণ করে তাহলে কিন্তু আ আম আ ওই আ বাচ্চার যে সমস্যা সেটা তো বাচ্চাটা বুঝতে পারে না। সে তো তখন সে একজন শিশু। কিন্তু বাচ্চার মায়ের একটা দুঃখ, একটা ভারাক্রান্ত হৃদয় হয়। শুধু তাই নয়, ওই ফ্যামিলির জন্য একটা দুঃখের ছায়া চলে আসে। শুধু ওই জি ফ্যামিলির স্যার। জন্য না, ওই বাড়ির জন্য এবং ওই এলাকার জন্য একটা যে হ্যাঁ, এরকম একটা বাচ্চা কেমন করে জন্ম নিয়েছে। সে তখন তারা খুব একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে যায়। চিন্তিত হয়ে পড়ে। চিন্তিত হয়ে পড়ে। তো এখন আ বা এইটা একটা স্বাভাবিক। একটা মানুষের একটা স্বাভাবিক একটা এক্সপ্রেশন। এখন এরকম বাচ্চা জন্ম নিলে তো আসলে আগের দিনে তো এরকম প্লাস্টিক সার্জারি বা আরো অনেক সার্জারির এই সুযোগ সুবিধা ছিল না। কিন্তু কালক্রমে প্রাগৈতিহাসিক কাল ধরে আমাদের মানে শুধু দেশে নয় বিদেশে এরকম আস্তে, আস্তে প্লাস্টিক সার্জারির ডেভেলপমেন্ট হয়েছে এবং অন্যান্য সার্জারির সাথে, সাথে। সুতরাং এখন বরং এইটাই বলব যে আতঙ্কিত না হয়ে বরং আ এই ধরনের অ্যানোমালি, অর্থাৎ এই ধরনের ক্লেব বা নাকের ত্রুটি বা কানের ত্রুটি, যে বিষয়টা আজকে আমরা আলোচনা করব, এরকম হলে তাড়াতাড়ি একজন প্লাস্টিক সার্জনের শরণাপন্ন হলে তাহলে কিন্তু ওই সময় আমরা তার টোটাল ম্যানেজমেন্টের একটা সাজেশন বা একটা প্ল্যান আমরা করতে পারি। সুতরাং এই প্ল্যানটাই তাকে অনেক মানে কাঙ্ক্ষিত ফল দিবে। এখন আপনার যে প্রশ্ন ছিল যে আসলে এটা কি কারণে হয়? এখনো মেডিকেল সায়েন্স কিন্তু অনেক উন্নত হয়েছে। অনেক কিছু জানা যায়। কিন্তু এর সঠিক কারণটা কিন্তু এখনো একেবারে এক্সাক্টলি বলা যায় না। তবে আমাদের বিভিন্ন জার্নাল, বিভিন্ন মেডিকেল সায়েন্সের বই বা আমরা মেডিকেল যে বুকস গুলা, টেক্সট বুক যেগুলো পড়ে আমরা দেখি যে তারা কিছু পসিবল কজ বলে থাকেন। সাধারণত এগুলো হয় যদি এমন হয় যে কনজেনিটাল কিছু, মানে জেনেটিক কিছু কারণ। যে অনেক সময় মায়ের ছিল, অনেক সময় মা-বাবার না থাকলেও দাদা-দাদি বা তার পূর্বপুরুষ বা কেউ ছিল, মধ্যে হয়তো ছিল না। তো তাদের কিন্তু এই জিনের ত্রুটির কারণে সেই জিনগুলো তো এগুলো আস্তে, আস্তে এগুলো তো ট্রান্সফার হয়। সুতরাং সেই ত্রুটির কারণে কিন্তু এটা হতে পারে। এটা নাম্বার 1, অর্থাৎ এটা জেনেটিক। নাম্বার 2 হলো যে কতগুলো এনভায়রনমেন্টাল কারণ এবং কতগুলো আমাদের ডেফিসিয়েন্সি ডিজিজ। এখন ডেফিসিয়েন্সি ডিজিজ এর মধ্যে কি হয়? সাধারণত দেখা যায় যে ফলিক অ্যাসিড যদি ঠিকমতো বা আয়রন বা ভিটামিন 2 ঠিকমতো সেবন করে না। সাধারণত রিমোট এলাকায় সরি। তো অনেক সময় দেখা যায় যে যেগুলো আমাদের ট্রাইবাল এলাকায় ওখানে কিন্তু ফলো আপ এর সমস্যা থাকে। গাইনোকোলজিস্ট এর কাছে তারা যেতে পারে না। তখন কিন্তু এই ভিটামিন B12, ফলিক অ্যাসিড বা আয়রন এগুলো
যেগুলা আমরা সাপ্লিমেন্ট দেওয়া হয় সেগুলো তারা নেয় না। সুতরাং এই ফলিক অ্যাসিড এবং ভিটামিন B12 বা আয়রন এটা কিন্তু একটা কারণ অবশ্যই থাকে। এরপরে যে কারণটা হয় সেটা হলো সাধারণত দেখা যায় যে অনেক সময় যে কতগুলো ড্রাগস। এখন এই ড্রাগস গুলো কেন দেওয়া হয়? অনেক সময় দেখা যায় যে মানুষের কেউ মৃগী রোগ বা আমরা বলি অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ, অথবা অনেকে যারা ডিপ্রেশনে ভুগে তাদের জন্য কিছু ড্রাগ দেওয়া হয়। ইভেন মা বা যা জন্ম থাকা অবস্থায় যদি এই ধরনের ড্রাগ সেবন করে সেই ড্রাগটা কিন্তু ওই বাচ্চার এফেক্ট হয়। যেমন ধরেন বেনজোডায়াজোপিনস অথবা অন্যান্য অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ সেগুলো যদি হয়। এছাড়াও এনভায়রনমেন্টাল একটা ফ্যাক্টর যেমন ভাইরাস, এটা পরীক্ষিত সারা ওয়ার্ল্ডে, এটা এখন অ্যাকসেপ্টেড যে রুবেলা ভাইরাস আগে এটার অনেক প্রকোপ ছিল। এই ভাইরাস যদি ইনফেক্টেড হয় ডিউরিং প্রেগন্যান্সি তাহলে ডেফিনেটলি কোনো না কোনো কনজেনিটাল অ্যানোমালি হতেই পারে। এখন ধরেন করোনা, এখন তো করোনা সারা বিশ্বেই আছে বা আমাদের এর পূর্বে তো আমরা দেখেছি। এখন করোনায় এটা হতে পারে কিনা বা হচ্ছে এটা একটা গবেষণার ব্যাপার। কিন্তু রুবেলা ভাইরাসটি কিন্তু গবেষণা করে এটা পরীক্ষিত হয়ে গেছে। এছাড়াও আরো কিছু কারণ যেমন ইম্পর্টেন্ট সেটা কনসাঙ্গুইনাস ম্যারেজ আমরা বলি। যে অনেক সময় দেখা যায় যে মা-বাবা এরা একদম রক্তের ব্লাড রিলেটেড ফার্স্ট রিলেটিভ। যেমন অনেক সময় কাজিনদের মধ্যে বিয়ে হয় যে আপন চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো এরকম যে বিয়েগুলো হয়, এগুলোর বাচ্চা কিন্তু এরকম হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই যে এই ধরনের বিয়া যতটা পারা যায় ইনহিবিট করা বা এইটাকে এনকারেজ না করা। তারপরে আরেকটা কারণ, এটা অবশ্যই বলতে হবে, এই the last but not the least, এখন এটা হলো যে অনেক সময় যারা এডিক্টেড থাকে, অর্থাৎ অ্যালকোহল অথবা আ যারা ধূমপায়ী, ওটাও এক ধরনের অ্যাডিকশন। যারা করে মা-বাবারা, তাদের বাচ্চাদের এরকম হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি যে এই কারণগুলো বললাম, এই কারণগুলো কিন্তু মানে দিস আর দ্য পসিবল কজ। এটার জন্যই যেটা হয়ে যাবে সেটা হয়তো অনেক সময় বলা যাবে না। সুতরাং এগুলোই হলো এই congenital ত্রুটি হওয়ার কারণ। আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার অনেক সময় জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করলে দেখা যায় যে কানের আকৃতি ছোট হচ্ছে কিংবা কান অসম্পূর্ণ হচ্ছে। তো স্যার এক্ষেত্রে প্লাস্টিক সার্জারির মাধ্যমে কিভাবে পুনর্গঠন করা হয়? হ্যাঁ, ডেফিনিটলি প্লাস্টিক সার্জারি তো এটা ইভলিউশন, মানে এটা একটা ইনোভেটিভ সার্জারি। মানে এটা আস্তে, আস্তে এর আগে ১ম দিকে হয়তো প্লাস্টিক সার্জারি এই প্রসিডিউর গুলো আসেনি। এখন কিন্তু এটা এসে গেছে যে আপনি এই কান যদি আমরা প্লাস্টিক সার্জনের কাছে আসে এবং আমরা পুনর্গঠন করি, তাহলে দেখা যায় যে 90% ক্ষেত্রে এটা সাকসেস রেজাল্ট পাওয়া যায় এবং আ আ ওম একেবারে 100 এ পাওয়া যাবে না। তবে কানের মতোই অবিকল করে করানো যায়। যদিও ফাংশন অনেক সময় পুরা অ্যাচিভ হয় না বা সেটার জন্য আমাদের নাক কান গলা সার্জনের আমরা তাদের কাছ থেকে কনসালটেশন নেই বা আমরা অনেক সময় মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ এ আমরা ট্রিটমেন্ট করি। এখন আ যে দেখা যায় যে সাধারণত আমাদের এটা বলতে হবে যে কানে আসলে কি সমস্যাগুলো হয়। যেমন ধরেন অ্যানোসিয়া আমরা বলি যে কানটা পুরা গঠনই হয় না। অর্থাৎ কান দেখাই যাচ্ছে না। কান নাই, সেটাকে আমরা বলি অ্যানোসিয়া। এরপরে একটা কনজেনিটাল ত্রুটি কানের জন্য হয়, সেটা হলো মাইক্রোসিয়া। অর্থাৎ আপনি যেটা বলেছেন যে কান ছোট, মানে এটা ছোট হয়ে থাকে। একেবারেই কান ছোট বা দেখাই যায় না। এরকম যদি হয় তাহলে মাইক্রোসিয়া, মানে কিছুটা আছে। কিন্তু একেবারে না থাকলে অ্যানোসিয়া। কিন্তু ছোট, একেবারেই ছোট তখন মাইক্রোসিয়া। কিন্তু অ্যা অ্যা অ অনেক কানের এরকম হয় যে একটা প্রমিনেন্ট ইয়ার নিয়ে জন্ম নেয়। অনেকে কিন্তু অনেক সময় খুব সহজ ভাষায় বলে ব্যাট ইয়ার বা বাদুড়ের মতো কান। এরকম বলে থাকে কিন্তু। মানে গ্রামে অনেকে বলে বাদুড় কান। তো সেটাকে কিন্তু আমরা মেডিকেলে এটা আমরা বলি প্রমিনেন্ট ইয়ার। তো আরেকটা কানের সমস্যা হয় যেটা ছিদ্রতা হয় না। অর্থাৎ যে এইটা দেখা যায় যে ছিদ্রটা এট্রিশিয়া হয়ে থাকে অথবা ছিদ্রটা দেখাই যায় না। এরকমও অনেক সময় জন্ম নেয়। তো এই ৪ ধরনের সমস্যাটাই আমরা বেশিরভাগ ক্ষেত্রে পেয়ে থাকি। তবে সঠিক সময়ে আসলে কিন্তু এই ৪ টার আ আ রিকনস্ট্রাকশন করা সম্ভব। যেমন ধরেন আপনি যে প্রশ্নটা করেছেন যে যদি এরকম কান একেবারে অ্যানোসিয়ান মানে ডেভেলপই হলো না, তাহলে এটা কি করা যায়? হ্যাঁ, এটা করা যায়। সেটা হলো যে এইটা করা যাবে যে এই কানের ডেভেলপমেন্টটার আ মা বা কান তৈরি হয়নি। সুতরাং সেক্ষেত্রে কিন্তু আমরা বুকের কার্টিলেজ নিয়ে একটা কানের মতো শেপ করা যায় এবং এইটা ওই কানের পিছনে এখানে স্কিনের নিচে বসিয়ে দেওয়া যায়। পরবর্তী স্টেজে আবার এটা উঠিয়ে দেওয়া যায়। অর্থাৎ এটা 2 স্টেজ বা 3 স্টেজ অপারেশন করা যায়। মাইক্রোশিয়ায় কিন্তু অনেকটা এভাবেই
করা হয়। মাইক্রোশিয়াতে ছোট কান থাকে। অনেক সময় আপনারা বলেন যে মানে সাধারণত সবাই বলে কানের নিচের অংশটাকে কেউ বাংলায় কানের লতি বলে, আমরা বলি ইয়ার লোব। এখন ইয়ার লোবটা দেখা যায় কিন্তু বাকিটা নাই। অর্থাৎ এই কঙ্কা এগুলো নাই। এখন কান তো একটু ডিফারেন্ট স্ট্রাকচার ইন দ্য বডি। আল্লাহ তাআলাই এরকম বানিয়ে দিয়েছে। অর্থাৎ এটার ভিতরে থেকে কার্টিলেজ এবং উপরের চামড়াটা একটু খুব পাতলা করে থাকে। সুতরাং এটা কিন্তু তৈরি করার জন্য ঠিক এইরকম শেপ করে আমাদের এই কার্টিলেজ গুলো, যেমন বুকের কার্টিলেজ আমরা বলি রিব, ওখান থেকে 9-10 ওই রিব থেকে নিয়ে ওখানে কিন্তু এটা বসিয়ে দেওয়া যায়, পরে এটা করা যায়। এখন যদি এরকম হয় যে প্রমিনেন্ট ইয়ার যদি হয়ে থাকে, সেটাকে আগেই যদি আসে তাহলে সেইটাকে একটু মানে এটাকে আমরা বলি রিকনস্ট্রাকশন, এটা করা সম্ভব ওই রকম করে সাইজ করে। আর একটা হলো যখন কানে ছিদ্র না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের নাক কান গলা সার্জনের সাথে ইন কোলাবোরেশনে ওইভাবে করা যায়। তবে এটার জন্য অনেক পরীক্ষা নিরীক্ষা করে আগে বুঝতে হবে যে তার ইন্টারনাল ইয়ার ঠিক আছে কিনা, মিডল ইয়ার ঠিক আছে কিনা, তাইলে এক্সটার্নাল ইয়ার। কারণ আমাদের যে প্লাস্টিক সার্জনের কাজটা হলো যে এক্সটার্নাল ইয়ারটাকে সুন্দর করে শেপ দেওয়া, এবং সেটা পসিবল। আচ্ছা। স্যার আপনি একটা বয়সের কথা বলছিলেন। তো স্যার কোন বয়সে আসলে এই ধরনের সার্জারি গুলো করা যায়? অনেক সময় দেখা যায় যে স্যার অভিভাবকগণ কিন্তু মানে দ্রুত চিকিৎসকের কাছে আসেন না। এক্ষেত্রে একটা কারণ রোগীরা আসলেই কিন্তু তারা চাইবেন যে কানটা ঠিক করে দেন। কিন্তু আসলে এটা ঠিক যে চট করে ওটা করা যাবে না। তার কারণ হলো আ যে ওই বাচ্চাটা তো গ্রোইং বাচ্চা। তার তো কার্টিলেজ গুলো গ্রো হয়নি তখনো। তো এখন কান বানানো যেটা, হ্যাঁ? তো এই কান আ বাম বানানো হলে তো তার তো ওই কার্টিলেজ দরকার হবে। এখন তার বুকের কার্টিলেজ নেই বা আ বা যেটাই এই কার্টিলেজ গুলো রিবের যে মানে কার্টিলেজটা। এখন ওইটা নিতে হলে তো তার কার্টিলেজ ডেভেলপমেন্ট হতে হবে। সুতরাং ৪-৫ বছরের আগে কিন্তু ওই কার্টিলেজটা তেমন ডেভেলপ হয় না। সেইজন্য বলা হয় যে সৌন্দর্যের জন্য যদি করা হয়, তাহলে ৪-৫ বছরে ওই যে কানের যেটা পুরা ডেভেলপ হয়নি ওটা কিন্তু করলেও করা যায়। কিন্তু সাধারণত মাইক্রোশিয়ার ক্ষেত্রে একটা নির্দিষ্ট এইজ এটা বলা আছে। এটা হলো যে আপনার সাধারণত ৮ থেকে ১০ বছরের মধ্যে, আগে কিন্তু ১২ বছরের নিচে এটা বলা হতো না। তো এখন বলা হয় যে ৮ থেকে ১০ বছরের মধ্যে এটা করা যাবে। মাইক্রোশিয়ার কিন্তু একটা নির্দিষ্ট, এবং আমাদের কাছে যে কনজেনিটাল অ্যানোমালি আমাদের প্লাস্টিক সার্জনের কাছে আসে, সেটা কিন্তু মাইক্রোশিয়া টাইপের। দিস ইস দ্য কমনেস্ট কনজেনিটাল ডিফর্মিটি অফ দ্য ইয়ার, যেটা আমরা ইউজুয়ালি আমরা পাই। তো এইখানে কিন্তু কান বানানো কিন্তু অনেকে জিনিসটা আমার একটা এই ক্ষেত্রে এই অনুষ্ঠানে একটা আপনিও শুনে থাকবেন বা যারা আমাদের আগের জেনারেশন ওরা কিন্তু এই গানটা শুনতো যে একটা আগে খুব সুন্দর সিনেমা ছিল, ওখানে গান এরকম ছিল যে সে শুধু মূর্তি বানাতো। তো কান বানাতো, নাক বানাতো, জি অনেকগুলো স্যার, বানাতো। হ্যাঁ, হ্যাঁ। তো গানটা এরকম ছিল যে, "দাদা ভাই তুমি তো কান বানাও, নাক বানাও, চোখ বানাও, মন কি বানাতে পারো?" তো এখন আমাদের প্লাস্টিক সার্জনের জন্য আসলে ওই মন না। আমরা বলি যে হ্যাঁ, সবই বানানো যায়। আমরা সবই সুন্দর করে কিন্তু কান বানানোটা একটু ডিফিকাল্ট। প্লাস ইভেন ফর দি প্লাস্টিক সার্জন। কারণ এটা একটা নির্দিষ্ট একটা শেপ আছে। ওই গানটা এরকম ছিল যে, "দাদা ভাই কান বানাও, চোখ বানাও, নাক বানাও, হাত বানাও, পাও বানাও। কিন্তু মন বানাতে পারো কি? ছোট্ট একটা মন?" তো জি। সেক্ষেত্রে একটা ছোট বোন, একটা বড় ভাই ওই নায়ক। ওকে এরকম একটা। তো এটা অনেক আগের আরকি। স্বাধীনতার পরে এরকম একটা ছিল। আপনারা হয়তো দেখে থাকবেন। আমাদের দর্শকরা যারা শুনতেছেন তারাও হয়তো এটা জানে। তো সেইজন্য আমি এটার সাথে অনেক সময় এটাকে আমি যদি এটাকে খুব আবেগ দিয়ে বলতে পারি যে নাক বানানো সোজা। অনেক সময় অনেক কিছুই করা যায়। এখন টিস্যু ড্যামেজ হলে সেটা টিস্যু আনা যায়, সবকিছু করা যায়। কিন্তু কান বানাতেও যে কান বানাতে পারো কি? হ্যাঁ, প্লাস্টিক সার্জনরা পারে। কিন্তু এটার জন্য আমাদের একটা নির্দিষ্ট টিম থাকে, একটা নির্দিষ্ট প্ল্যান থাকে, এবং শুধু যেকোনো সময় বললেই কান বানানো যাবে না। এটার জন্য একটা নির্দিষ্ট এইজ, আপনি যে প্রশ্নটা করেছেন, যেটা অবশ্যই ৮ থেকে ১০ বছর হতে হবে। তা নাহলে এই মাইক্রোশিয়া রিকনস্ট্রাকশন করা যাবে না। এবং এটা 2-3 স্টেজ, অনেক সময় 4 স্টেজও দরকার হয় কোনো ক্ষেত্রে আরো সৌন্দর্য করার জন্য। আচ্ছা স্যার। দর্শক তাহলে আপনারা শুনেছেন হয়তো যে ৮ থেকে ১০ বছরের মধ্যে হলে তখন এর মধ্যে সার্জারি করে নেওয়া ভালো। স্যার অনেক সময় দেখা যায় যে জন্মগত ত্রুটি ছাড়াও অনেক দুর্ঘটনা কিংবা আ আঘাতের কারণে দেখা যায় যে কান হয়তো ছিঁড়ে গিয়েছে অথবা নাক ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন তো স্যার চিকিৎসার প্রয়োজন হয়। তাহলে স্যার এক্ষেত্রে আপনারা কিভাবে চিকিৎসা দিয়ে থাকেন? এই ক্ষেত্রে আমার একটু বলা দরকার যে কানটা যদি ছিঁড়ে যায়,
যে কোনো একটা জায়গা ছিঁড়ে গেল, সেটা কিন্তু এখানে একটা টাইম দেওয়া থাকবে যে ৮ থেকে ১০ ঘন্টার মধ্যে যদি এসে যায়, তাহলে আমি আগেই সবসময় বলি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে, এটা তো একটি সচেতনতামূলক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান। এখানে আমরা এটাই বলতে পারি যে অবশ্যই এরকম ইনজুরি হলে ৮ থেকে ১০ ঘন্টার মধ্যে আসতে হবে। আসলেই কিন্তু আমরা ওটাকে রিপেয়ার করে দিতে পারি। যে ওই যেটা ছিঁড়ে যাবে ওই অংশটা। অনেক সময় মাইক্রো সার্জারির মাধ্যমে এটা করা যায়। আমরা তো মাইক্রোস্কোপ ইউজ করি, অনেক সময় লুপ ইউজ করে এটা করি। এখন যদি এমন হয় যে কানটা পার্শিয়ালি কোথাও ড্যামেজ হয়েছে বা এরকম হয় যে কিছু টিস্যু চলে গেছে, তাহলে কিন্তু আমরা সেটাকে একটা ফ্লাপ বা গ্রাফ দিয়ে আমরা এটা করি। যেমন ফ্লাপটা কিন্তু এই লোকাল ফ্লাপ, যে কানের পিছনে যে টিস্যুগুলো, এগুলো দিয়ে ওটাকে ডেকে দেওয়া যায়। পুরা কান যায়নি কিন্তু এটা করা যায়। এখন সেটা কিন্তু 2 স্টেজ, সেটাও কিন্তু অনেক সময় 2 স্টেজ করা যায়। কারণ ওইখান থেকে টিস্যু এনে ওটা লাগিয়ে দেওয়া যায়। টিস্যুটা যখন সার্কুলেশন এস্টাবলিশ হয়, তখন আবার এটাকে রিলিজ করা হয়। কিন্তু যদি এমন হয় যে কানটি পুরাটাই ড্যামেজ হয়ে যায়, এরকম হতে পারে কিন্তু অ্যাক্সিডেন্টে, এমন অ্যাক্সিডেন্ট হলো যেটা খুব সিভিয়ার বা অনেক ড্যামেজ হয়ে গেল। সেক্ষেত্রে কিন্তু কানটা পুরো, সেক্ষেত্রে কিন্তু ওই যে আমি আগে বলেছি যে মাইক্রোশিয়ায় যেরকম বা অ্যানোশিয়ায় যেরকম রিকনস্ট্রাকশন করতে হয়, সেরকম ঠিক ওই কার্টিলেজ নিয়ে ওখানে ওইভাবে কান বানাতে হবে আরকি। কান বানিয়ে ওই টিস্যুর নিচে ওটা রেখে দিতে হবে। ২য় স্টেজে উঠাতে হবে, ৩য় স্টেজে ওটাকে আরো সৌন্দর্য করতে হবে। সুতরাং ৩ টাই করা পসিবল। ৩ টাই করা পসিবল। আমি আগেও বলেছি যে কানের বিষয়ে যদি এটা সঠিক টাইমে আসে এবং যদি সঠিক প্লাস্টিক মানে এক্সপেরিয়েন্স সার্জনের কাছে আসে এবং ওই সেন্টারটা যদি ফেসিলিটেড হয়, তাহলে কিন্তু 90% সাকসেস পাওয়া যাবে। পাওয়া যায়। তার মানে স্যার জটিল প্রক্রিয়া হলেও এর মানে সাকসেস রেট আছে, শুধু সঠিক সময়ে আসতে হবে। হ্যাঁ, সেটাই। স্যার নাক তো অনেক সময় দেখা যায় যে সৌন্দর্যের বিষয় নয়। এর কিন্তু কার্যকারিতাটাও অনেক বেশি। তো স্যার নাকের গঠন এবং শ্বাস-প্রশ্বাসের মধ্যে কি সম্পর্ক রয়েছে? এক্সাক্টলি। আপনি ঠিকই বলেছেন। যে নাক কিন্তু শুধু দেখার সৌন্দর্য নয়। নাক দিয়ে কিন্তু আমরা শ্বাস-প্রশ্বাস মানে অক্সিজেন যদি আমি নিতে না পারি, তাহলে তো বেঁচে থাকাও যাবে না, তাই না? সুতরাং অক্সিজেন ইম্পোর্টেন্ট, সেটা যায় তো এই নাক দিয়ে, তাই না? এখন নাক সাময়িকভাবে বন্ধ হলেও মুখ দিয়ে যেতে পারে, কিন্তু আসলে নাকটাই হলো মেইন, দ্য চিফ অর্গান, যেটা আমরা অক্সিজেনেশন আমরা বলি। এখন সেইজন্য নাক কিন্তু একটা সাথে নাক কিন্তু একটা সৌন্দর্যের একটা মানে মানুষের ইটস ভেরি সেনসিটিভ অর্গান ইন দি বডি। এবং বিশেষ করে আমাদের ফিমেলরা যাদের নাক একটু দেখতে অসুন্দর লাগে, তারা কিন্তু একটু ডিপ্রেশনে থাকে বা তাদের একটু মন খারাপ থাকে যে আমার নাকটা এরকম। এরকম তো হয়েই যায়। তো আসলে নাক কিন্তু আ সেই কারণে এখন হয়তো এখানে প্রশ্ন হতে পারে যে তাহলে এটা কি পসিবল? হ্যাঁ, নাকের ক্ষেত্রেও কিন্তু কানের মতো ওরকম একটা পসিবল। যেটা ডেফিনিট প্লাস্টিক বা রিকনস্ট্রাকটিভ সার্জারি করে এইটাকে শেপ দেওয়া যাবে। শুধু তাই নয়, আমরা ভিতরটাকেও যে শ্বাস-প্রশ্বাসের যে নাকের যে ছিদ্র, এটাকে যদি একই সাথে আমরা কিন্তু ওটাও আমরা কারেকশন করতে পারি। তো এইখানে কিন্তু শুধু যে আমরা যে রাইনোপ্লাস্টি আমরা যেটা বলি সাধারণত আমাদের মানুষদের বা আমাদের স্বাভাবিকভাবে যেটা বোঝার বিষয়, সেটা হলো ওটাকে আমরা বলি অ্যাসথেটিক রাইনোপ্লাস্টি, অর্থাৎ সৌন্দর্য রাইনোপ্লাস্টি মানে বাহ্যিক দিকটা। কিন্তু ভিতরে যে আমরা নাকটা ছিদ্রটা ঠিক করি, যে সেপ্টাল একটু সমস্যা থাকে বা ডেভিয়েশন থাকে, আপনি হয়তো শুনেছেন ডিএনএস থাকে মানে নাসাল নাকের সেপ্টাম, হাড় বাঁকা ওটা কিন্তু থাকে। কারেকশন করা থাকে। এইটাকে কিন্তু আমরা বলি ফাংশনাল রাইনোপ্লাস্টি। সুতরাং এই যে অ্যাসথেটিক রাইনোপ্লাস্টি এবং এই ফাংশনাল রাইনোপ্লাস্টি, এই দুটোই করা হয় এবং একই সাথে অনেক সময় করা হয়। তবে যাদের এইরকম নেজাল সেপ্টাল ডেভিয়েশন নেই, মানে কনজেনিটালি নেই, তাদের শুধু অ্যাসথেটিক রাইনোপ্লাস্টি করলেই সেটা কারেকশন হয়ে যায়। এখন এক্ষেত্রে বলা হয় যে নাকের আসলে কি ত্রুটি? নাকের ত্রুটিগুলো আসলে ঠিক কানের মতোই ওরকমই হয়, যে কোনো নাক দেখবেন যে কোয়ানাল অ্যাট্রেসিয়া আমরা বলি যে ২ টা নাকের ছিদ্রটাই একেবারে থাকে না। তখন শ্বাস-প্রশ্বাস করতে কষ্ট হয়। আর অনেকের যেটা হয় যে নাকের সেপ্টাল ডেভিয়েশন, এটা অনেকেরই থাকে। এটা কিন্তু বেশিরভাগ কমন একটা, যে ডিএনএস আমরা বলি যে নেজাল জি সেপ্টাল স্যার। ডেভিয়েশন এর একটা সমস্যা থাকে। আরেকটা সমস্যা থাকে যে অনেক সময় স্যাডেল নোজ বলি। আমরা স্যাডেল নোজ বলি। এটা কনজেনিটাল হতে পারে। স্যাডেল নোজ, আসলে এই স্যাডেল নোজ বলতে অনেকে যারা সাধারণের বুঝানোর জন্য আমরা বলি
যে স্বাভাবিক বাংলায় অবশ্য থ্যাবড়া নোজ বলে অনেকে। তো নাকটা নাকটা কি বোচা হয়ে হ্যাঁ, হ্যাঁ, নাকটা এই যে মাঝখানটা অর্থাৎ এই যে ডরসাম অফ দি নোজ আমরা তো মেডিকেলের ভাষায় বলি ডরসাম অফ দি নোজটা একদম বসে থাকে। তো দেখতে একটা অসুন্দর লাগে। তো সেইটা কিন্তু স্যাডেল নোজ এরকম অনেকে বলে। তো এইটা হলে কিন্তু এটাও কিন্তু একটা কনজেনিটাল ডিফর্মিটি আ আছে। তো সেটা কিন্তু কারেকশন হয়। সেক্ষেত্রে কিন্তু ওই কার্টিলেজ এর ভিতরের যে কার্টিলেজটা একদম বসে যায়। সুতরাং এই ট্যাবরা নোজ কিন্তু কারেকশন করা। তো সুতরাং কনজেনিটাল এই যে সমস্যাগুলো এই ৩ টা বা ৪ টাই সমস্যা হয় বেশিরভাগ ক্ষেত্রে, সেগুলো কিন্তু কারেকশন করা সম্ভব। এবং বলা হয়ে থাকে যে নাকের যে এই কারেকশন গুলো এটা প্রায় কনজেনিটাল হলেও এটা কিন্তু বলা আছে এখন রিসার্চ আসছে বা জার্নাল গুলোতে বলে যে এইটা কিন্তু প্লাস্টিক সার্জনের মাধ্যমে করলে এটা কিন্তু 80% কারেকশন হয়ে যায়। হ্যাঁ? একেবারে তো আমরা 100% করা যাবে না। তো সেইজন্য ওইটা আবার সঠিক সময়ে আসতে হবে। সঠিক সময় আসলেই এটা করা সম্ভব। আচ্ছা। স্যার আপনি তো অ্যাসথেটিক রাইনোপ্লাস্টির কথা বলছিলেন। তাহলে স্যার এই যে রাইনোপ্লাস্টি এবং রিকনস্ট্রাকটিভ সার্জারি তাহলে এর মধ্যে পার্থক্য কি? ভেরি ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। তো এটা একটা প্রাসঙ্গিক কথা। এখন দেখেন এস্থেটিক রাইনোপ্লাস্টি যেটা আমরা বলি এটা কেন করি? এটা হলো শুধুমাত্র সৌন্দর্যের ক্ষেত্রে। মানে নাকটা দেখতে অসুন্দর লাগে। নাকটা অনেকে আছে না নাকটা একটু সরু না। মানে নাকটা একটু এখানে টিপটা একটু ডিপ্রেসড হয়ে আছে। সেটা ডিফেক্ট কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু অবশ্যই এস্থেটিক রাইনোপ্লাস্টি। এখন যদি কেউর এমন হয়ে থাকে যে তার কনজেনিটালি নাকটা স্যাডেল নোজ হয়ে আছে অর্থাৎ ডিপ্রেশন হয়ে আছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা শুধু যে সৌন্দর্যের জন্য করব তা না। সেই ক্ষেত্রে কিন্তু রিকনস্ট্রাকটিভ সার্জারি। এখন কোনটা কি কারণে করি? মানে অ্যাস্থেটিক সার্জারিটা করি শুধুমাত্রই সৌন্দর্যের জন্য। কিন্তু রিকনস্ট্রাকশন আমরা যখন বলব যে আমরা তো প্লাস্টিক সার্জারিকে ২ ভাগে ভাগ করি। একটা রিকনস্ট্রাকটিভ, একটা অ্যাস্থেটিক। তো রিকনস্ট্রাকটিভ যখন আমরা করব তখন কিন্তু ওই বিষয়টা শুধু যে মরফোলজি যেমন ধরেন অ্যানাটমিক্যাল কারেকশন করে ব্যাক মানে এটা টুয়ার্ডস ব্যাক আমরা যেটা ছিলাম সেটাকে করে দেওয়া তা নয়। এখানে কিন্তু তার শ্বাস-প্রশ্বাসের একটা সমস্যা থাকে, সেটাকে কিন্তু কারেকশন করা যায়। সুতরাং যখন আপনি যেটা বলেছেন যে অ্যাস্থেটিক রাইনোপ্লাস্টি আর এদিকে রিকনস্ট্রাকটিভ নোজ সার্জারি এটার মধ্যে পার্থক্য এটাই যে অ্যাস্থেটিকে শুধুমাত্র সৌন্দর্যের বিষয়টাই করা হয়। আর যেটা আমরা রিকনস্ট্রাকটিভ নোজ সার্জারি করি, সেটা কিন্তু আমরা বোথ মরফোলজি এবং ফাংশনাল দুটোই কিন্তু করতে হবে। কারণ সেক্ষেত্রে আমাদের ২ টেই টার্গেট থাকে। এর কারণও এটা। সুতরাং আমরা আগে কিন্তু এই রোগীগুলো আসলে আমাকে দেখতে হবে, আমাকে অ্যাসেস করতে হবে যে তার ওইটার কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ? অনেক সময় এগুলো করে মানে এইটা অ্যাসেস করলে যদি এটা বের হয়ে যায় যে হ্যাঁ, তার nasal septal ও ডেভিয়েশন আছে ভিতরে, সেক্ষেত্রে সেটাও ওই সাথে, সাথে ওইটা কারেকশন করা যায়। সুতরাং রিকনস্ট্রাকটিভ নোজ সার্জারিতেও আপনি বলতে পারেন যে এটা একটা রাইনোপ্লাস্টি, প্রাইমারি রাইনোপ্লাস্টির সাথে, সাথে এটা ফাংশনাল রাইনোপ্লাস্টি ২ টিই করা হয়। কিন্তু অ্যাস্থেটিকে শুধু অ্যাস্থেটিক রাইনোপ্লাস্টি মানে বাহ্যিক জিনিসটা। একটা হলো শুধু বাহ্যিক অর্থাৎ বাইরের সৌন্দর্যটা করা, আরেকটা হলো ভিতর বাহির দুটোকেই খেয়াল করতে হবে। সুতরাং ২ টা একটু ডিফারেন্স। ২ টাই এটা মানে করা সম্ভব। স্যার ধন্যবাদ। খুব সুন্দর করে স্যার আপনি আমাদেরকে বুঝিয়ে বললেন। স্যার এখন একটু জানবো যে নাক ও কান পুনর্গঠনে স্যার অনেক সময় শুনে থাকি আমরা যে রোগীর নিজের টিস্যু ব্যবহার করা হয়। তো স্যার কিভাবে এটি ব্যবহার করা হয়? হ্যাঁ, হ্যাঁ, এটাও তো একটা প্রাসঙ্গিকতা। আসলে রোগের টিস্যু কিভাবে আমি কিন্তু ১ম এ একটু আমরা বলেছিলাম যে আমরা যখন মাইক্রোশিয়া এটা একটা আ কমনেস্ট কনজেনিটাল অ্যানোমালি অফ দ্যা ইয়ার। সেখানে কিন্তু আমরা টিস্যু ইউজ করি এরকম যে কার্টিলেজ মানে কোথার কার্টিলেজ? আমাদের রিব কার্টিলেজ। এটার সাথেই অ্যাডজাস্ট হয়। সুতরাং রিব কার্টিলেজ কোনটা? ইউজুয়ালি 9-10 এইটাই সাধারণত ইউজ করা হয়। এটা অ্যান্টেরিয়র দিকে যে কার্টিলেজটা থাকে। তো এটা দিয়ে আমরা সাধারণত কানের যে আমরা কান যে আমরা ওটাকে বলি কান রিকনস্ট্রাকশন যেটা আমরা করি, এটা তো 2 স্টেজ বা 3 স্টেজ করা হয়। সেটা হলো নিজের টিস্যু, অটোলোগাস টিস্যু এটা এইভাবে করা যায়। কানে সাধারণত কোনো বাইরের টিস্যু ইউজ হয়, এটা সাধারণত করা যায়। তবে একটা প্রস্থেসিস কানের পাওয়া যায়, এটা টেম্পোরারি ইউজ করা যায়। সেটা এভেইলেবল আছে। আমাদের দেশে সবসময় এভেইলেবল না, বাইরে থেকে অনেকে আনা মানে ইম্পোর্ট করে। কিন্তু নাকের বেলায় আপনি যদি বলেন, নাকের বেলায় কিন্তু আমরা দুটোই করতে পারি।
যে আমরা একটা হলো যে নিজের টিস্যু সেটা করা যাবে। আবার এটাও আছে যে একটা সিলিকন দিয়ে কিন্তু সিলিকন নেজাল প্রস্থেসিস এটাও কিন্তু ইউজ করা যায়। সুতরাং আমি বলব যে নাকের বেলায় যদি এরকম হয় যে একটু ছোটখাটো সমস্যা, মানে নাকের টিপটাই একটু সমস্যা আছে, কিন্তু বেশি অত সমস্যা না বা দেখতে অত ওই স্যাডেল নোজের মতো না, সেক্ষেত্রে কিন্তু জাস্ট একটা আমরা সিলিকন নেজাল প্রস্থেসিস আমরা বলি, এখান থেকে ইনসিশন দিয়ে সেটা ভিতরে ইনজারশন করা হয়। সিলিকনটা কিন্তু নন ইরিটেন্ট এবং এটা বডির সাথে অ্যাডজাস্টেড, সুতরাং ওটা ভিতরে দিলে সুন্দর করে। সুতরাং এটা একটা ছোটখাটো প্রসিডিউর। ছোটখাটো প্রসিডিউর এগুলো করার জন্য কিন্তু সাধারণত এইটা ছোটখাটো প্রসিডিউরটা আমরা যদি করি তাহলে সেক্ষেত্রে কিন্তু হ্যাঁ, ছোটখাটো প্রসিডিউর যদি আমরা করি তো সেই ক্ষেত্রে কিন্তু এইরকম যে আমরা বাইরের থেকে যে অর্থাৎ এক্সটার্নাল টিস্যু বা যে প্রস্থেসিস, যেটা নেজাল প্রস্থেসিস আমরা বলি, সেটা সিলিকন মেড, সেটা কিন্তু দেওয়া যায়। কিন্তু যখন আমরা বড় প্রসিডিউর করব, যেমন টোটাল আমরা একটা রাইনোপ্লাস্টি করব, যেমন ধরেন আপনি শুনবেন যে নাকটা একবারে ড্যামেজ হয়ে গেছে, ইনজুরিতে হলেও হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা কার্টিলেজ আনতে পারি, এই যে রিপ কার্টিলেজ সেটাও আনতে পারি। অনেক সময় কিন্তু ছোট কার্টিলেজ ইউজ হলে আমরা যে কঙ্কা আছে, কানের কঙ্কা, সেখান থেকে আবার কার্টিলেজ নিয়ে আমরা নাকে লাগাতে পারি, সেটাও কিন্তু পসিবল, সেটাই জানার বিষয়। তো সেটা হলো অবস্থা ভেদে আমরা কখন কতটুকু লাগবে সেটা আমরা ডিসিশন নেই। তো ডিসিশন নিয়ে এটা করা যায়। সুতরাং এখানে আপনার প্রশ্নের উত্তরে এটা বলা যাবে যে নাকের বেলায় কিন্তু আমরা বোথ সিলিকন বা বাইরের যে টিস্যু সেটা ইউজ করা যাবে, এটা প্রস্থেসিস, এবং নিজের টিস্যু যেটা যেমন কার্টিলেজ অথবা কঙ্কাল কার্টিলেজ অথবা রিপ কার্টিলেজ এটাও ইউজ করা যায়। তো এই ক্ষেত্রে বড় ধরনের সার্জারি অর্থাৎ যখন টোটাল রাইনোপ্লাস্টি যখন করে তখন কিন্তু এই ধরনের করা হয়। কিন্তু ছোটখাটো একটু প্রসিডিউর, মানে নাকটা একটু সৌন্দর্য করা, একটু সরু করে দেওয়া বা একটু টিপ কারেকশন করা, সেক্ষেত্রে একটা সিলিকন প্রস্থেসিস ইউজ করা যায়। আচ্ছা। স্যার, নাক ও কান অনেক সময় স্যার শুধু সৌন্দর্যগত বিষয় নয়। এর সাথে কিন্তু দেখা যায় যে শ্রবণ, শ্বাস-প্রশ্বাস এবং অন্যান্য কার্যকারী সমস্যাও জড়িত থাকতে পারে। তখন তো স্যার দেখা যায় যে একাধিক একটা চিকিৎসকের প্রয়োজন হয়। তো কখন স্যার এই ধরনের সার্জারিতে ইএনটি এবং প্লাস্টিক সার্জনের সমন্বয় প্রয়োজন হয়? এটা ভালো প্রশ্ন করেছেন। আসলে প্লাস্টিক সার্জনের সাথে কিন্তু প্রায় সব, মানে প্লাস্টিক সার্জন তো ধরেন আপনার হেড টু টো সার্জারি আমরা বলি অনেক সময়। যে যখন স্ক্যাল্পে সার্জারি করি, নিউরো সার্জনের সাথে করি, যখন ফেসিয়াল সার্জারি বা নাকে বা কানে বা তখন আমরা নাক কান গলার সার্জারির সাথে আমরা করি। আবার যখন আমরা ব্রেস্টের সার্জারি করি তখন অনেক সময় জেনারেল সার্জন বা তাদের সাথে করতে হয়। অনেক সময় জেনিটেলিয়া বা গাইনিকোলজিক্যাল তাদের সাথে গাইনিকোলজিস্টের সাথে আমরা করি বা ইউরোলজিস্টের সাথে জেনিটেলিয়ার কোনো হলে, এবং অনেক সময় অর্থোপেডিক সার্জনের সাথে যখন লিম্বে করি আমরা অর্থোপেডিক সার্জন। সুতরাং প্লাস্টিক সার্জনের সাথে কিন্তু মানে অল ডিসিপ্লিনের সাথে একটা সবসময় কমিউনিকেশন থাকে। এক্ষেত্রে এটাই বলা ভালো যে অ্যাকচুয়ালি প্লাস্টিক সার্জন ইজ দ্য সেক্রেট ফ্রেন্ড অফ অল দি ডিসিপ্লিন সার্জারি, অল সার্জন। তো আমরা প্রত্যেক ক্ষেত্রেই করি। এখন নাক কান গলার সাথে একটু বেশি। তার কারণ এই নাকের সাথে সার্জারি করলেও অনেক সময় আমাদের নাক কান গলার সাথে কোলাবোরেশন করতে হয়। কানের সার্জারি করলে অথবা গলায় করলে এটা করতে হয়। তবে যেমন ধরেন আমরা যেটা বলেছিলাম যে নাকের এই যে কনজেনিটাল যে ডিফর্মিটি, এখন যদি এটা হয় যে শ্বাস-প্রশ্বাসে বা ভিতরে নেজাল ডিএনএস থাকে, সেই সব ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা একজন নাক কান গলা বিশেষজ্ঞর আমরা বোর্ড গঠন করি বা তাদের সহযোগিতা নিয়ে একটা জয়েন্ট কোলাবোরেশনে, এটাকে আমরা বলি মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, এটা করা যায়। আবার কানের বেলায় দেখেন মনে করেন কানের বাইরের সৌন্দর্যটা আমরা দেই, কিন্তু ভিতরে কিন্তু ইয়ার ড্রাম আমরা বলি, সেটা রিকনস্ট্রাকশন করার জন্য কিন্তু কানের যারা সার্জন বা নাক কান গলা আমরা করে থাকি। সুতরাং ওইরকম কিছু থাকলে যে সে কানে শোনে না, কেন শুনতে পাচ্ছে না এটা তো টেস্ট করে বের করতে হবে। তখন দেখা যায় যে তার ইয়ার ড্রাম অনেক সময় সমস্যা হয়েছে বা ইনজুরি হয়েছে, সেক্ষেত্রে এটা সমস্যা। তো সেই ক্ষেত্রে কিন্তু ওইটা মানে আমাদের নাক কান গলা সার্জনের দরকার হয়। সুতরাং যে ইন্টারনাল যে বিষয়টা, ইন্টারনালের বিষয়টাই কিন্তু খুব সহজ যদি আমরা বলি যে ইন্টারনাল কোনো বিষয় বা ওই ফাংশনাল কিছু বিষয়, এক্ষেত্রে নাক কান গলা সার্জারি আমরা ইন কোলাবোরেশন করি। কিন্তু বাহ্যিক যে বিষয়টা, সৌন্দর্যের বিষয়টা বা মরফোলজিক্যাল বা অ্যানাটমিক্যাল,
ব্যাক টুয়ার্ডস নরমাল যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু প্লাস্টিক সার্জন। সুতরাং এক্ষেত্রে কিন্তু প্লাস্টিক সার্জন এবং ইএনটি সার্জনের একটা কোলাবোরেশন দরকার হয়। আচ্ছা। তাহলে এই ক্ষেত্রে এইটা আমাদের সবার বা সাধারণের জানার জন্য যে অনেক ক্ষেত্রে হয়। কখন প্রয়োজন হবে সেটা আমরাই বলে দিই যে ক্ষেত্রে ভিতরের একটা সমস্যা থাকে সেই ক্ষেত্রে কিন্তু ইএনটি সার্জনের প্রয়োজন হয় আমাদের সাথে কাজ করার জন্য। আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার অনেক সময় দেখা যায় যে একটা সফল চিকিৎসার পরে যে পরবর্তী যে সময়টা, সেই সময়টা তো স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো স্যার এই আ আ মানে সার্জারির পরে কি ধরনের যত্ন এবং সতর্কতা প্রয়োজন? ডেফিনিটলি। এখন ধরুন একটা কানের আপনার সার্জারি হলো। এখন যদি এমন হয় ২ কানই হয় তাকে তো একটা তার পজিশনের ব্যাপার আছে। আ সে তখন আর ওই যে ল্যাটারাল পজিশনে সে থাকতে পারবে না। তখন এটা খেয়াল রাখতে হবে যে কখনোই যেন ভুলক্রমে ওটা হয় না। তাহলে তো কানটা যেটা উম আ সার্জারি করা আছে ওটা ডিস্টার্ব হয়ে যাবে বা ওটা নষ্ট হয়ে যাবে। সুতরাং এইটা একটা ইম্পোর্টেন্ট। আবার নাকের সার্জারি যখন করা হয় তখন কিন্তু তাকে ঠিক একেবারে ওই যে ফ্ল্যাট অবস্থায় থাকা যাবে না। তার একটু আ মা মা মাথার দিকটা বা এই নাকটা যেন উঁচুতে থাকে। অর্থাৎ আ বাম যাতে তার এমন হয় না যে এই জায়গাগুলো যে মানে যাতে এগুলো বেশি সোয়েলিং না হয়। কারণ অনেক সময় যদি নিচু করে দেওয়া হয় ওই জায়গাটা তাহলে কিন্তু সোয়েলড হয়। অনেক সময় কনজেশন হয়। সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আবার নাকের সার্জারিটা কিন্তু করার পরে এটা বলা হয় যে ১ মাস ওখানে কিন্তু কোনো চশমা ইউজ করা যাবে না। কারণ এখানে চশমা ইউজ করাতে সমস্যা হবে। আমরা তো নাকের সার্জারি করেছি। এটাও একটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট ব্যাপার। এবং আমরা যেটা করি নাকের অপারেশন পরে যেমন রাইনোপ্লাস্টি করার পরে আমরা অনেক সময় নাকে তো অনেক সময় আমরা একটা আ যেটা ওই প্যাক বা আমরা বলি আরকি মেডিকেলের ভাষায় সেটা দেওয়া থাকে। তো সেটা কিন্তু ৩ দিন বা ৪ দিন এরকম দেওয়া থাকে। সেই কয়দিন কিন্তু তাকে আমরা বলি যে আপনি একটু মানে মুখ থেকেই শ্বাস-প্রশ্বাস নিবে মানে ওই কষ্ট করে আরকি। এরপরে আমরা সুতরাং আ অপারেশনের পরে অপারেশনের পরে তাকে এগুলো আমরা লিখিত আকারে দিয়ে দেই। যে আপনার অনেকটা বলা হয় যে প্রোপটাপ বলি আমরা বা মাথার দিক দিয়ে একটু উঁচু করে শুইতে থাকবে। আপনি কোনো এখন আর চশমা ইউজ করবেন না, কোনো কিছু পড়তে যাবেন না। হ্যাঁ? তো এখন এই বিষয়গুলো কিন্তু খুব ইম্পোর্টেন্ট এবং টাচি। কারণ তা না হলে আবার ওইগুলা তার নষ্ট হয়ে যাবে। মানে ওই যে অপারেশনটার জায়গাটা আমরা করেছি সেটা হয়তো আ অনেকটা ওইভাবে হিল হবে না, প্রপার হিল হবে না। শুধু এটা একটা সমস্যা। কানের বেলায় এটা একটা ইম্পোর্টেন্ট যে কানের রিকনস্ট্রাকশন তো অনেক সময় 2 স্টেজ, 3 স্টেজ দরকার হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু তাকে এই ধৈর্যটা লাগবে। সেই ক্ষেত্রে কিন্তু তাকে আগে কাউন্সেলিং করে নিতে হবে। সুতরাং পোস্ট অপারেটিভ কেয়ারটাও ইস ভেরি ইম্পোর্টেন্ট এই ক্ষেত্রে। অত্যন্ত তাকে গুরুত্বপূর্ণ। পোস্ট অপারেটিভ কেয়ার আমরা যে সাজেশন গুলো দেব সেগুলো যদি প্রপারলি ফলো করা হয় তাহলে আমরা অবশ্যই এক্সপেক্টেড রেজাল্ট বা কাঙ্ক্ষিত ফলাফল আমরা পাবো। স্যার একজন রোগী অনেক সময় বুঝতে পারেন না যে তার সৌন্দর্যগত দিক থেকে সমস্যা নাকি চিকিৎসাগত দিক থেকে তার অসুবিধা। তো দেখা যায় যে স্যার চিকিৎসার শুরুতে উনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান যে উনি আসলে কার কাছে যাবেন? ইএনটি সার্জনের কাছে যাবেন নাকি প্লাস্টিক সার্জনের কাছে যাবেন? তো স্যার উনি কিভাবে বুঝবেন এই বিষয়টি? হ্যাঁ, এটা একটা ইম্পোর্টেন্ট বিষয়। আসলে উনি বুঝবেন মানে আমরা সাধারণের এই অনুষ্ঠানের মাধ্যমে এটা বলে দেই যে, যদি উনি দেখেন যে আমার শুধু বাহ্যিক সমস্যা, আমার ভিতরে কোনো সমস্যা নেই। মানে আমার শ্বাসেরও কোনো কষ্ট নেই বা ঐরকম কোনো অসুবিধা নাই। তাহলে বুঝবেন যে হ্যাঁ, এটা শুধুমাত্রই প্লাস্টিক সার্জারি মানে সৌন্দর্যের বিষয়। কিন্তু উনি যদি দেখেন যে আমার শ্বাস-প্রশ্বাসে একটু কষ্ট হচ্ছে বা কেমন, উনার মাঝে মধ্যে এটা আপনারা দেখেন বা শুনেন যে উনার সাইনাসের প্রবলেম হয়, তাই না? উনার সর্দি লেগেই থাকে। বা অনেক সময় হেডেক হয় যেমন এগুলো হয় অনেক সময়। তো এরা নাক কান গলা সার্জনের কাছেই যান। মানে উনি এটা বুঝে ফেলেন যে হ্যাঁ, এটা তো বাহ্যিক আমার কোনো আ সৌন্দর্যের বিষয় না। আসলে ভিতরের সমস্যা। এখন কানের বিষয় যেমন ধরেন, কান কিন্তু যদি তার পার্শিয়ালি ডেভেলপ হয় বা থাকে না বা মাইক্রোশিয়া তাহলে কিন্তু উনি এমনিই বুঝে ফেলেন যে এটা আসলে বাইরে থেকে দেখতে অসুন্দর। এটা প্লাস্টিক সার্জারি। এটা কিন্তু বুঝে ফেলেন। কিন্তু প্লাস্টিক সার্জনের এ এ এখন যদি তার শোনার কোনো সমস্যা হয় যে শুনতে পাচ্ছে না, তার ওই আ বা বা মা মা মানে এইরকম প্রবলেম সে যদি দেখে, তাহলে কিন্তু তাকে নাক কান গলার কাছে যেতে হবে। এখন এক্ষেত্রে আপনাকে আমরা একটা মানে আমি এই অনুষ্ঠানে একটা টিপস বলতে চাই। সেটা হলো টিপসটা হলো এরকম যে আপনি যার কাছেই যান, মানে আমাদের রোগী, উনি আইদার উনি প্লাস্টিক সার্জনের কাছে যান অথবা নাক কান গলা সার্জনের কাছে যান।
তো আমাদের কিন্তু এরকম একটা কোলাবোরেশন থাকে যে প্লাস্টিক সার্জন যদি মনে করেন যে হ্যাঁ, তার ভিতরে বা ইন্টারনাল একটা সমস্যা আছে, ইন্টারনাল ইয়ারের সমস্যা বা ইন্টারনাল নোজে একটা সমস্যা, তাহলে কিন্তু উনি আবার ওই প্লাস্টিক সার্জন বোর্ড গঠন করেন, সে ইএনটি সার্জন নিয়ে বা ইএনটি সার্জনের কাছে রেফার করে যান। আবার ইএনটি সার্জনের কাছে যদি উনি যানও এবং ওই ইএনটি সার্জন যদি বুঝতে পারে যে তার একটা মরফোলজিক্যাল বা অ্যানাটমিক্যাল প্রবলেম আছে বা রুগীর কথায় বোঝা যায় তার একটা সৌন্দর্যেরও সমস্যা আছে, তো সেক্ষেত্রে উনি প্লাস্টিক সার্জন কল করেন অথবা একটা বোর্ড গঠন করেন। সুতরাং যেখানেই উনি যান এটা কোনো সমস্যা নয়, এটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচেই এটা হবে। সুতরাং ওনার সহজ বোঝার বিষয় যে বাহ্যিক কোনো সমস্যা দেখা দিলে বা দেখতে অসুন্দর হলে সেটা প্লাস্টিক সার্জন, ভিতরের কোনো সমস্যা যদি হয় যে তার খুন শুনতে অসুবিধা বা শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা, সেক্ষেত্রে নাক কান গলা সার্জারির কাছে যাবেন। দিস ইজ ভেরি সিম্পল। আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার, আপনার যদি দর্শকের উদ্দেশ্যে কোনো পরামর্শ থাকে স্যার, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ, আমি একটি কথা বলতে চাই, সেটা হলো যে নাকের সার্জারি বা কানের সার্জারি যেটাই হোক, আসলে নাকের সার্জারিতে আমি কনজেনিটালের বিষয়টা আমরা এটা বলবো যে কনজেনিটাল এরকম সমস্যা হলে দ্রুত একজন প্লাস্টিক সার্জন দেখালে উনি অ্যাসেস করে উনি বলে দেবেন যে আসলে ওনার কি দরকার। যদি নাকের ত্রুটি থাকেও উনি কিন্তু একটা ডেট বা টাইম দেবেন যে টাইমটা ওনার জন্য ফিজিবল বা সুইটেবল যে সময় এটা করা উচিত। এখন ধরেন তার টাইমটা হয়নি, মনে করেন কার্টিলেজ দরকার হয়, নাক বা কান দুইটাই কিন্তু কার্টিলেজ রিকনস্ট্রাকশন একটা বিষয় থাকে। সুতরাং ওই টাইমে তাকে এটা করতে হবে, ওইটুকু সময় তার ধৈর্য ধরতে হবে। কানের বিষয়টা হলো, আমি আগেও বলেছি যে কান যখনই এরকম সমস্যা হবে অবশ্যই ওই রুগী বা রুগীর পরিবার তারা চট করে একজন প্লাস্টিক সার্জনের শরণাপন্ন হবেন। কারণ সেটা হতে পারে মাইক্রোশিয়া বা অ্যানোসিয়া বা প্রমিনেন্ট ইয়ার, ব্যাট ইয়ার, বা ওখানে যে কানের ছিদ্র বন্ধ থাকা, যেটাই হোক উনি প্লাস্টিক সার্জনের কাছে আসলে সঠিক সময়। আমি এটা বলতে চাই যে আসলে এই কাজগুলো সঠিক সময় করতে হবে। এখানে এই বিষয়টা ইম্পর্টেন্ট এবং আরেকটা বিষয় কিন্তু এখানে বলে আমাদের দিতে হবে, না বললে এটা মানে এটা বাকি থেকে যাবে। সেটা হলো যে উনি যখন এই নাক এবং কানের সার্জারি করবেন, ওনাকে কিন্তু খুব সূক্ষ্মভাবে বিচার বিবেচনা করে একজন সঠিক সার্জন ঠিক করতে হবে। ওনার পাশাপাশি কাছাকাছি উনি দেখবেন যে একজন এক্সপেরিয়েন্স প্লাস্টিক সার্জন বা নাক কান গলা সার্জন যেই হন বা যেখানে যেটা দরকার, সেটা এইটার একটা বিশেষ ব্যাপার আছে। কারণ নাক এবং কানের সার্জারিতে যেকোনো সার্জনরাই না, এটা ওই বিষয়টায় যদি উনি এক্সপেরিয়েন্স হন, ওইটায় যদি উনি দক্ষ হন, তা সেটা ওনাকে ঠিক করে নিতে হবে। তো সুতরাং উনি কিন্তু আগেই ঠিক করে নেবেন। উনি দেখে শুনে বুঝে চিন্তা করে উনি সিদ্ধান্ত নিয়ে তারপরে সঠিক সার্জনের কাছে যেতে হবে এবং এমন জায়গায়, এমন সেন্টারে যেতে হবে, ওই সেন্টারটা সাধারণত টারশিয়ারি সেন্টার, এখানে সব ধরনের ফেসিলিটি থাকে এবং ওখানে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ পাওয়া যায়। মাল্টিডিসিপ্লিনারি বলতে আমি বুঝাতে চাচ্ছি, যখন ইএনটি সার্জন দরকার হবে সেটাও ওখানে পাওয়া যাবে বা অন্য কোনো মানে বাচ্চাদের জন্য পিডিয়াট্রিক সার্জন দরকার হয় সেটাও পাওয়া যাবে। সুতরাং এই ক্ষেত্রে তাদের এই সাজেশনটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এটা করে নিতে হবে। স্যার, আপনাকে আন্তরিক ধন্যবাদ স্যার, আমাদের সাথে বিস্তারিত আলোচনা করবার জন্যে। দর্শক, আমরা কথা বলছিলাম কিন্তু নাক ও কান পুনর্গঠনে প্লাস্টিক সার্জারির ভূমিকা। স্যার কিন্তু আমাদেরকে খুব সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করলেন যে কখন নাক ও কান পুনর্গঠনে প্লাস্টিক সার্জারি কতটা গুরুত্বপূর্ণ, কখন প্রয়োজন, এবং স্যার কিন্তু একটা নির্দিষ্ট বয়সের কথা বলেছেন। স্যার কারণগুলো বলেছেন, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, রুবেলা ভাইরাস, কিছু মেডিসিনের কথা স্যার বলেছেন, বিস্তারিত আমাদের সাথে আলোচনা করেছেন। এবং স্যার বলেছেন যে এই ধরনের লক্ষণ দেখা দিলে কিন্তু দেরি না করে খুব দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তো দর্শক, যদি এ ধরনের কোনো অসুবিধা হয় অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিবেন। আশা করি আমাদের এই আলোচনাগুলো আপনাদের অবশ্যই উপকারে আসছে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।